যুদ্ধরত অবস্থায় নিরীহ মানুষের উপর চলা অমানবিক অত্যাচারের কাহিনী কারোরই অজানা নয়। আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটা কোনো বই থেকে নেওয়া কাহিনী বা সংবাদপত্রের লেখা নয়। ফিলিস্তিনের ছোট্ট একটি ফারার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। ইসরায়েলি দখলদারদের হামলায় নিজের পরিবার হারানো মেয়েটির সাথে দুর্বিশ্ব নেমে আসে জীবন। মেয়েটি কি পেরেছিল সেই সিচুয়েশন মোকাবেলা করতে? মেয়েটি কি ইসরায়েলি বাহিনীর হাত থেকে বাঁচতে পেরেছিল? চলুন জেনে আসি। এটা হলো ফিলিস্তাইনের দারিয়ানসিন গ্রাম। সময়টি ছিল 1948 সাল। গ্রামটি খুবই শান্তিপূর্ণ ছিল এবং সেখানকার মানুষরা খুবই সুন্দরভাবে তাদের জীবনযাপন অতিবাহিত করছিল। সেই গ্রামে কিছু মেয়ে ঝর্ণার পানি দিয়ে খেলছিল, আর তারই পাশে আমরা দেখতে পাই একটি মেয়েকে, যে কিনা পড়ছিল। এই মেয়েটির নামই হলো ফারহা, যার জীবনের সত্য ঘটনা আজ আমরা জানতে চলেছি। ফারহার বাবা ছিলেন গ্রামের সর্দার। ফারহার পড়াশোনা করতে খুবই ভালোবাসতেন, তাই সে যেখানে যেত তার সাথে একটি বই রাখত। ফারহা গ্রামের একমাত্র মেয়ে যে কিনা স্কুলে যেত। আজ ছিল ফারহাদের স্কুলের শেষ দিন, তাই পড়াশোনা শেষে সবাই এরপরে কি করতে চায় সেই কথাগুলোই মৌলবীকে বলছিল। ফারহা বলে যে আরও পড়াশোনা করবে, কিন্তু গ্রামে আর পড়াশোনা করার সুযোগ নেই, তাই সে শহরে গিয়ে পড়াশোনা করতে চায়। কিন্তু মৌলবী মেয়েদের উচ্চশিক্ষা পছন্দ করে না। ফারহা স্কুল ছুটি হয়, বের হয়ে এসে তার চাচাকে দেখতে পায়, যে কিনা শহর থেকে মাত্রই এসেছে। আসলে শহরে যুদ্ধ চলছিল, তাই যুদ্ধ থেকে বাঁচতে তারা গ্রামে এসেছে। এই মেয়েটি হলো ফারিদা। ফারিদা হলো ফারহার চাচাতো বোন। ওরা একই বয়স। পড়াশোনা করতে ফরিদা শহরে গিয়েছিল। ফরিদা এখন থেকে গ্রামে থাকে। এই বিষয়টি ফারহাকে জানায়। এটা শুনে ফারহা অবাক হয়। গল্পের ছলে ফারহা তার ইচ্ছার কথা জানায় ফরিদাকে, সে যে শহরে পড়তে চায়। দুই বোনের গল্পের চলছিলই, তখনই তারা গাড়ির শব্দ শুনতে পায়। কি হয়েছে তা দেখতে গেলেই দেখে যে ইসরায়েলি সেনাদের গাড়ি গ্রামে ঢুকছিল। পেছন থেকে কিছু ছোট ছোট বাচ্চা তাদের খেলনা বন্দুক দিয়ে গুলি করছিল। ফারহাও তাদের মতন করে। বাচ্চাগুলোর মনেও ইসরায়েলি সেনাদের জন্য ঘৃণা জন্মেছে। ফারহা বাড়িতে ফিরে দেখতে পায় যে তার মামা এসেছে। ফারহার মা মারা যাওয়ার পর থেকে তার মামা মাঝে মাঝে এসে ফারহার খোঁজ নিয়ে যেত। যেহেতু ফারহার পড়াশোনা শেষ, তাই তার মামা ফারহার বাবাকে বলে তাদের উচিত এখন ফারহাকে বিয়ে দিয়ে দেওয়া। এই বিষয় নিয়ে তার বাবা ও মামা আলোচনা করছিল, আর দূর থেকে ফারহা সব শুনছে। তারপর ফারহার মামা ও মামি বিদায় নিয়ে চলে যায়। ফারহা ঘরে ফিরে বই নিয়ে পড়তে বসে। বই পড়তে ফারহা খুব ভালোবাসে। হঠাৎই ফারহা দেখতে পায় তার বাবা ও মৌলভী সাহেব কথা বলছিল। যেহেতু গ্রামের পড়া শেষ হয়ে গিয়েছে, তাই ফারহার বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু ফারহা জীবনে বড় কিছু করতে চেয়েছিল, তাই রাগে সে ঘর থেকে বের হয় এবং তার বাবা আর মৌলভী সাহেবকে বলে, আমি আরও পড়াশোনা করতে চাই আর শহরে গিয়ে স্কুলে ভর্তি হতে চাই, আমি এখন বিয়ে করব না। এসব দেখে তার বাবা কিছুটা রেগে তাকে রুমে যেতে বলে। পরবর্তী সিনে দেখা যায় ফারহার বাসায় একটি ছেলে এসেছে। তার নাম নাসের। সে ফারহার চাচাতো ভাই। ছোটবেলা থেকে নাসিরের সাথে ফারহার বিয়ে দিবে বলে সবাই ঠিক করে রেখেছিল, কিন্তু ফারহা নাসিরকে একদমই পছন্দ করে না। এরপর দেখানো হয় গ্রামের ফারহার ছোটবেলার বান্ধবীকে বিয়ে হচ্ছিল। সেখানে ফারহা আর ফরিদা দুই বোনই যায়। দুইজনই অনেক আনন্দ করছিল, কিন্তু হঠাৎই ফারহার মুখ মলিন হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় কয়েকদিন পর তারও এভাবে বিয়ে হয়ে যাবে আর তার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। অনুষ্ঠান শেষে তারা বাসায় ফিরছিল, তখনই ফারহা দেখে তার বিয়ে নিয়ে সবাই আলোচনা করছে। ফারহার এসব একদমই ভালো লাগে না, তাই সে তার বাবাকে বলে, আমি এখন বিয়ে করতে চাই না। তার বাবা সব শুনে। তারপর ঘরের ভিতরে ঢুকে যখন ফারহার চলে যাচ্ছিল, তখনই তার বাবা তাকে ডেকে একটা কাগজ দেয় তার হাতে। এটি ছিল শহরে স্কুলের ভর্তির ফর্ম। ফারহা এইটা দেখে খুব খুশি হয়, তার বাবাকে জড়িয়ে ধরে আর খুশিতে আত্মহারা হয়ে দেয়ালের পাশে গিয়ে চিৎকার করে মনের কথাগুলো বলতে থাকে। আর তখনই ফারহার চোখ হঠাৎই নিচের দিকে চলে যায়। নিচে কিছু ফিলিস্তিনি সৈন্য দাঁড়িয়ে আছে। তারা ফারহার বাবার সাথে দেখা করবে। যেহেতু ফারহার বাবা তাদের লিডার ছিল, তাই সৈন্যরা তার কাছে পরামর্শ নিতে আসে। এটা দেখে ফারহার বাবা তাদেরকে বাড়ির ভিতরে ডাকে। অতঃপর একটা রুমে যায়। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি ইসরায়েলি সৈন্যরা ব্রিটিশের আর্মিদের সাথে মিলে গ্রামের সাউথ এরিয়াতে হামলা করবে। সাউথ এরিয়ায় অনেক এলাকায় হামলা করে তারা তাদের দখলে নিয়ে নিয়েছে। তাই তারা আশঙ্কা করছিল ইসরায়েলি সেনারা তাদের নিজেদের গ্রাম দারাইসিনো উপরও হামলা করবে।
তাই আমাদেরকে আমাদের গ্রাম সেভ করতে হবে। সৈন্যদের ও তার বাবার কথা আড়াল থেকে ফারাজ সব শুনছিল। কথা বলা শেষ হলে সৈন্যগুলো বাসা থেকে বের হয়ে যায়, আর ফারা বুঝতে পারে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ফারা রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, আর সকালে উঠে দেখতে পায় চারিদিকে একদম নীরব। সে তার ঘর থেকে বের হয়ে চারিদিকে তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে দেখতে পায় না তার বাবাকে। হঠাৎই পিছন থেকে শব্দ পেয়ে ফারা পিছনে তাকিয়ে দেখে তার বাবা বাড়িতে নতুন একটি দেয়াল তুলছে, নতুন একটি রুম বানিয়েছে। ফারা বুঝে যায় এটা গোপন কক্ষ, কারণ তার বাবা সেই দেয়ালটি আরো মজবুত করছে। এর পরের সিনেই দেখি আবারও ফারহা ও ফরিদা দোলনাতে বসে গল্প করছিল। ফারহা ফরিদাকে বলছিল তার বাবা তাকে শহরের স্কুলে ভর্তি করবে। এটা শুনে ফরিদা খুব খুশি হয়। এমন সময় বিকট একটা শব্দ হয়। শব্দ শুনেই তারা দৌড় দেয় তাদের গ্রামের দিকে। ইসরায়েলি সৈন্যরা তাদের গ্রামে হামলা করেছে। মানুষজন এদিকে ওদিকে ছুটছে তাদের জীবন বাঁচাতে। ভিড়ের মধ্যে ফরিদার বাবা আসে তাদেরকে গাড়িতে উঠাতে, কিন্তু ফারহা তার বাবাকে রেখে কোথাও যাবে না। তখন ফারহার বাবা এগিয়ে আসে আর ফারহার চাচাকে বলে, তোমরা সাউথের দিকে যাও, ওই জায়গাটা সেফ, আমার মেয়েকে নিরাপদে এখান থেকে নিয়ে যাও। ফারহাকে তার বাবা জোর করে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি চলতেও শুরু করে। ফারহা পিছনে ফিরে দেখে তার বাবা একা বিপদে দাঁড়িয়েছিল। এই দেখে ফারহা গাড়ির দরজা খুলে বের হয়ে ছুটে আসে তার বাবার কাছে। ফারহার চাচা চলে যায়। ফারহার বাবা এই দেখে ফারহার উপর অনেক রাগ হয় এবং তাকে বকাও দেয়। আর ফারহার বাবা তার মেয়েকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। ফারহার বাবা বন্দুক বের করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, আর ফারহাকে সেই গোপন কক্ষে ঢুকায় আর বলে, আম্মু, আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোনোভাবেই বের হবে না। ফারহা তার বাবাকে তার সাথেই থেকে যেতে বলে, কিন্তু ফারহার বাবা থাকে না আর বলে, আমি একজন নেতা, আমি এভাবে পালাতে পারি না, সৈন্যদের আমার প্রয়োজন আছে, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো তোমার কাছে। এটা বলে ফারহার বাবা সেখান থেকে চলে। ফারহা অন্ধকার ঘরের মধ্যে বসে বাইরের প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পায়, মানুষের আর্তনাদের শব্দ শুনতে পায়। কিছু সময় পর সবকিছু নীরব হয়ে যায়। বাইরের গোলাগুলির শব্দ বন্ধ হয়ে যায়, কারণ সব মানুষ ততক্ষণে মরে গিয়েছিল। ফারহা হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। রাত হয়ে যায়। পরে ফারহা একটি হারিকেন খুঁজে পায়। সেটা জ্বালিয়ে ফারহার রুমের চারপাশের পর্যবেক্ষণ করে একটি ফটো দেখতে পায়। সেই ফটো দিয়ে ফারহা বাইরের নীরবতা, জনমানব শূন্য অবস্থা দেখে। হতাশ হয়ে শুয়ে পড়ে। ফারহার ক্ষুধা লাগায় সে খাবার খোঁজে। পরে কিছু খাবার পায় আর সেটা খায় সে। পরের দিন সে আবারও বাহিরের শব্দ শুনতে পায়। কিছুক্ষণের মধ্যে বাহিরের গোলাগুলি শুরু হয়। চারদিকে শুধু মানুষের কান্নার শব্দ। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। রাতে তার খুব পিপাসা লেগেছিল, তাই সে সেখানে থাকা সরি দেখা। পরে সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে। পরের দিন সকালে ফারহা তার মলিন চেহারা নিয়ে বাইরের দিকে থাকে। ফারহা কয়েকদিন ধরেই সেখানে বন্দি ছিল। পরে সে একা একাই সেখানে খেলতে শুরু করে। দিন শেষে রাত হয়, বাইরে বৃষ্টি না। ফারহা তার পিপাসা মেটানোর জন্য হারিকেনে করে কিছু পানি জমা করে। তারপর সেটা পান করে। কিছু পানি ভিতরে ঢুকছিল। ফারহা সেই পানি দিয়েও খেলতে শুরু করে। ফারহার জীবন থেকে আরো একটি দিন শেষ হয়ে যায়। সময়ের সাথে সাথে সেই রুমের খাবারও শেষ হয়ে যায়। ফারহার ক্ষুধাও দিন দিন বাড়ত। তাই সেখানে থাকা আলুগুলো ফারহা কাঁচাই খেয়ে ফেলে। সেদিন রাতে হারিকেনের তেল না থাকায় ফারহার খড়কুটো দিয়ে আগুন জ্বালে আর পড়তে শুরু হয় সেই বইয়ের মধ্যে থাকা শহরের স্কুলের ফর্ম। দেখতে থাকে ফারহা। পরে সেখানে একটি খুঁটি খুঁজে পায় সে, আর সেটা দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। পরে ক্লান্ত হয়ে ফারহা আবারও শুয়ে পড়ে। পরদিন সকালে কিছু লোকের কথার আওয়াজে ফারহার ঘুম ভাঙে। সে সাথে সাথে সেই ছিদ্রের কাছে যায়। সে একটি ফ্যামিলিকে দেখতে পায়। সেটা আবু মোহাম্মদের ফ্যামিলি ছিল। তারা ইসরায়েলি সৈন্যদের হাত থেকে পালিয়ে এখানে এসেছে।
কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে ইসরায়েলি সৈন্যদের গাড়ি এসে থামে। লোকটি তার স্ত্রী সন্তানদের লুকিয়ে রাখে, ওই বাড়ি থেকে বের হয়। তারপর ইসরায়েলি সৈন্যদের ওই লোকটিদের নিয়ে বাড়ির মধ্যে ঢুকে। লোকটি বারবার বলতে থাকে, এই বাড়িটি আমার না, আমি পানি খাওয়ার জন্য এখানে এসেছিলাম। সেখানে একটা লোককে দেখে বলতে থাকে, সে এই বাড়ির মালিক না। ইসরায়েলি কমান্ডার পুরো বাড়ি সার্চ করতে। তখন ইসরায়েলি কমান্ডার সেই গোপন কক্ষের দিকে এগোতে থাকে। ফারহা ছুরি হাতে নিয়ে মোকাবেলার প্রস্তুতি নেয়। তখনই বাহিরে ইসরায়েলি সৈন্যরা আবু মোহাম্মদের স্ত্রীকে খুঁজে পেয়েছে, আর তার দুই মেয়েদেরকেও খুঁজে পায়। আবু মোহাম্মদ তাদেরকে তার পরিবারের জীবনে ভিক্ষা চায়। তখন ওই মুখোশ পরা লোকটিও বলে, এদেরকে যেতে দিন, এরা এই এলাকার নয়। কিন্তু কমান্ডার কারো কথা সেই পরিবারকে লাইনে ধরে দাঁড়া করায় আর তাদেরকে মেরে ফেলে। গুলির প্রচণ্ড শব্দে চারিদিক কেঁপে ওঠে। সেই মুখোশ পরা লোকটি ফারহার দরজার কাছে আসে। সেই লোকটি ছিল ফারহার চাচা। সে শুধু ফারহা বলে ডাক দেয় আর সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ইসরায়েলি সৈন্যরা সেই বাচ্চাটির উপর রুমাল রেখে যায়, যাতে ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চাটি মারা যায়। সেই বাচ্চাটি মাত্র কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে মেহমান হয়েছিল। বাচ্চাটির চিৎকারে ভিতরে থাকা ফারহা পাগল হয়ে সে যে কোনো মূল্যে সেখান থেকে বের হতে চায়, বাচ্চাটির কাছে যেতে চায়, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে দরজা খুলতে পারে না। রাতে বাচ্চাটির কান্না থেমে যায়। ফারহা দরজার পাশে বসেই বাচ্চাটির গান শোনায়। ফারহা সেখানে ঘুমিয়ে পরদিন সকাল হয়। ফারহা সেখানে একটা পিস্তল খুঁজে পায়। সেই পিস্তলে ফারহা বুলেটগুলো ঢুকায়। ফারহা মনে সাহস গুজিয়ে চোখ বন্ধ করে দরজার দিকে গুলি মারতে থাকে। সূর্যের আলো এসে তার মুখে সামনের দরজাটি খুলে গিয়েছে। ফারহা খুব ধীর পায়ে সেখান থেকে বের। চারদিকে খুবই নীরব। পাশের একটি পানির কলসি থাকে। সে সেখান থেকে পানি পান করে। তারপর বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে সেই বাচ্চাটি মারা গেছে। ফারহা যখন বাহিরে বের হয় তখন পুরো গ্রামের কেউ বেঁচে নেই। কয়েকদিন আগেও যেখানে মানুষ ছিল সেখানে এখন কেউ নেই। ফারহা তার সেই পরিচিত দোলনায় এসে বসে। সে আনমনে কিছু সে তার পকেট থেকে সেই ভর্তির ফর্মটা বের করে আর বাতাসে সেটা উড়ে যায়। ফারহা উঠে দাঁড়ায় আর হাঁটতে থাকে। ফারহা হেঁটে চলছে এক অজানা উদ্দেশ্যে।